আচ্ছা, আমরা সর্বপ্রথম দেখবো কিভাবে সি প্যানেল লগ ইন করতে হয় এবং সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমি ধরে নিচ্ছি এখানে আমরা সি প্যানেল সম্পর্কে জানি, যারা আমরা জানি না আমি পরবর্তী পার্টে, এই সেশনের পরবর্তী পার্টে সি প্যানেল কি কি জিনিস কিভাবে এই ব্যাপারটাও ব্যাখ্যা করে বলবো। এখন মূল টপিকটা আগে শিখি। মূল টপিকটা কি? সর্বপ্রথম আমাদেরকে সি প্যানেল লগ ইন করতে হবে। সি প্যানেল লগ ইন করার সিস্টেম হচ্ছে, ধরেন আপনার যে domain.com/cpanel, অথবা একটা সিস্টেম হচ্ছে এইভাবে না দিয়ে আপনি এইভাবেও করতে পারেন, cpanel.domain। এই ডোমেনের মধ্যে যে কোনো কিছু হইতে পারে। এই ডোমেনের মধ্যে আপনার google.com হইতে পারে, এটা একটা ডোমেন। হইতে পারে আপনার নাম, হতে পারে কিছু একটা .com, হতে পারে কিছু একটা .net, এরকম ডোমেন সম্পর্কে তো আমরা জানি, ওয়েবসাইটের লিংক। তো সেটা শেষে /cpanel অথবা শুরুতে cpanel ডট এভাবে দিয়েও cpanel লগ ইন করা যায়। এই যে cpanel লগ ইনের অপশন চলে আসছে। এখানে কি লাগবে? দুইটা জিনিস লাগবে cpanel লগ ইন করতে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, এখন ইউজার নেম পাসওয়ার্ড পাবো কোথায়? ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আবার যে ডোমেন হোস্টিং থাকবে। আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, আমাদের সবারই ডোমেন হোস্টিং লাগবে। আর যাদের ডোমেন হোস্টিং আছে তারা তো আছে, যাদের নাই, কি কি ডোমেন হোস্টিং সিলেক্ট করবেন, কিভাবে পারচেস করতে হবে, পারচেস করার কি কি বিষয় মাথায়, ধরুন একটা ল্যাপটপ পারচেস করার আগে কিছু বিষয় শিখে নিতে হয় না? যে আমি যে কাজটা করবো এই কাজের জন্য কোন ধরনের ল্যাপটপ দরকার, আমার আমার কাজের সাথে আসলে কোন জিনিসটা যাচ্ছে। তো এই ব্যাপারগুলা এই পুরা সিপেলের সাথে, যে আমাদের যে যে জিনিস লাগবে, পুরো জিনিসটা আমি ব্যাখ্যা করব পরবর্তী পার্টে। আগে আমরা দেখি কাজটা। লগ ইন করলাম, ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করলে কি হবে? এখানে লগ ইন হয়ে যাবে। এখানে একটা ইরর দিচ্ছে আমার নেটওয়ার্কের ইরর। এই ইররটা আমি জাস্ট আমার নেটওয়ার্কটা রিফ্রেশ করে নেই, একটা মিনিট। ওকে, সাকসেসফুলি লগ ইন হয়ে গেল, তাই না? আমি এখন কি করলাম? একটা সি প্যানেল লগ ইন করলাম। আচ্ছা, আমি যখন সি প্যানেল লগ ইন করলাম, এটা দেখে বলেন তো আমার ডোমেন কোনটা এখানে? এই পুরাটা আমার ডোমেন নাকি শুধুমাত্র এইটুকু আমার ডোমেন? ফ্রিল্যান্সার.com। এইটা আমার ডোমেন, তাই না? আচ্ছা, সো আমি আবার সি প্যানেলে চলে আসছি। সি প্যানেলে আসার পরে কিছু বিষয় আমরা দেখে নিই। সি প্যানেল নিয়ে আমি একটা প্লেলিস্ট আপনাদেরকে দিয়ে দিব। সি প্যানেলের যে সব বিষয় আপনার লাগবে ফ্রিল্যান্সিং করতে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে, এই পুরো বিষয় নিয়ে একটা সি প্যানেলের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টটা আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব। এখন সিম্পল একটা জিনিস শিখি। সি প্যানেলে যদি আবার কখনো পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, আমি সি প্যানেলে লগ ইন করে এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে চলে যাব। দেন আমার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আমি একবার দিব এখানে। এন্ড তারপর আমার নতুন যে পাসওয়ার্ড, এটা এখানে একবার দিব, এখানে একবার দিয়ে চেঞ্জ ইউর পাসওয়ার্ডে ক্লিক করলে আমার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। আবার সি প্যানেলে ব্যাক করলাম। আচ্ছা, সি প্যানেলে আসার পরে আমাদের প্রথম কাজ থাকবে সি প্যানেল থেকে আমার এই যে ডোমেনটা এখানে দেখাচ্ছে, আমার প্রাইমারি ডোমেন। এই ডোমেনের মধ্যে বর্তমানে কিছু নেই, 404.com, মানে কিছু পাই নাই, সাইটটা খালি। সাইটটা লোড হয়েছে বাট সাইটটা খালি। এখানে কি লাগবে? আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। এন্ড ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব? একদম নিচে চলে যাব। এখানে ওয়ার্ডপ্রেস এর আইকন পাবো, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার। এই সফটওয়্যারের ভিতরে এটা একটা পেজ সফটওয়্যার। আপনি যেই সার্ভার থেকে ডোমেন হোস্টিং নেবেন, ওইখানে যদি পেজ সফটওয়্যারটা থাকে তাহলে এই ফিচারটা আপনি পেয়ে যাবেন। এখানে ওয়ার্ডপ্রেস অপশন আছে, ক্লিক করব। প্রথমে সি প্যানেল লগ ইন করলাম, তারপর নিচে এসে সফটওয়্যার ক্লাসের ভিতর থেকে ওয়ার্ডপ্রেস এর উপরে ক্লিক করলাম। করার পরে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করবো। এই যে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার
যে মেইন ডোমেনটা এটা দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে। আর এখানে ডব্লিউপি লেখা আছে, মানে এটা সরাসরি মেইন ডোমেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না, একটা ডিরেক্টরির মধ্যে ইনস্টল হবে। সো এখানে ডব্লিউপি লেখা আছে, এটা 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 ফেলে দিব এইভাবে, ফাঁকা রাখবো এটা, ওকে। আর যদি না থাকে তাহলে তো কথাই নেই। এখন তিনটা জিনিস লাগবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে অ্যাডমিন ইমেল। এই তিনটা জিনিসই আপনার মনে রাখা লাগবে। এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে অ্যাডমিন ইমেল, ওকে। এখানে আপনি আপনার মতো একটা ইউজার নেম দিবেন আপনার যেভাবে ইচ্ছা, স্ট্রং করে। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন মাস্ট বি। আর এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, যে জিমেল অ্যাকাউন্টটা ইন ফিউচারে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান ওয়ার্ডপ্রেসের, আপনি যদি খুব সহজে এই জিনিসটা রিস্টোর করতে পারেন। আপনি এই যে কোনো একটা জিমেলের যেটার অ্যাক্সেস আছে ওটা দিয়ে দিবেন। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি দিয়ে নিচ্ছি, স্ক্রিনটা পজ করে দিচ্ছি। ওকে, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনার স্ট্রং করে দিবেন, আমি মোটামুটি দিছি। এখন আমি কি করবো, একদম নিচে গিয়ে এখানে ইনস্টল বাটন পাবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। বাকিদের কি অবস্থা? ক্লিয়ার হইলে জুমে লেখেন ক্লিয়ার। লাইভ ক্লাস ইন্টারেক্ট করতে হবে। সিপ্যানেল অ্যাকাউন্ট না, সিপ্যানেল ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিংটা পারচেস করতে হয়। ডোমেন হোস্টিংটা যাদের আছে তাদের আছে, যাদের নাই তাদের পারচেস করতে হবে। এটা ওয়ার্ডপ্রেস শিখতে গেলে মাস্ট বি লাগবে। And আপনার শুধু ওয়ার্ডপ্রেসে না, আপনার ইন ফিউচারে পোর্টফোলিওটা কোথায় বিল্ড করবেন এটার জন্য লাগবে, সবকিছুর জন্য আপনার এটা লাগবে, ওকে। সো এটা হচ্ছে ব্যাপার, আমি দেখাবো এটা কি জিনিস, কিভাবে আসছে, কি জিনিস ডিসাইড করতে হয়। ভাইয়া আমার সি প্যানেল আছে, লাইভ সার্ভার আছে। ওটাতে কাজ করবেন, সমস্যা নেই তো। জি ভাইয়া, আমার অনেকেই আছে। সাবডোমেন ক্রিয়েট করাও আছে। অনেকেই আছে, যাদের আছে তারা ওখানে কাজ করবে। আচ্ছা, সো আমরা এখন তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলি। ইনস্টল। আচ্ছা ভাইয়া, আপাতত প্র্যাকটিস পারপাস আছে, লোকাল সার্ভার করলে হবে না? ভাই শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, কি যেন জিজ্ঞেস করছেন আবার বলেন। ভাইয়া বলতেছি যে আপাতত প্র্যাকটিসের জন্য লোকাল সার্ভারে করলে হবে না ভাইয়া? প্র্যাকটিসের জন্য কাজ হবে, বাট এটার এনভায়রনমেন্টের সাথে অনেক কিছু মিলবে না। তখন দেখা যাবে যে আপনি অনেক কিছু ম্যাচ করাইতে পারবেন না, আপনার জন্য টাফ হবে জিনিসটা অ্যারেঞ্জ করা। বুঝতে পারছেন? তো আর এটা যেহেতু লাগবেই, এটা হচ্ছে যত দ্রুত আমরা নিয়ে নিতে পারি। এটা যেমন ল্যাপটপ আমার খুব দরকারি, তাই না, ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে। এখন আমি কি যে হচ্ছে, যদি আমি চিন্তা করি যে আমি কোন একটা সাইবার ক্যাফে থেকে কি কাজ শিখতে পারবো না, অবশ্যই পারবো। বাট ওটা কিন্তু আসল, আপনার নিজের ল্যাপটপ থাকলে যেভাবে, নিজের পিসি থাকলে যেভাবে কাজ শিখতে পারবেন, ওই ফ্লোটা ঠিক থাকবে না, এই আর কি। বাকি হ্যাঁ, কাজ তো প্র্যাকটিস তো করতেই পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। এই হচ্ছে আমার ডোমেন। চেক করবো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। এই যে হয়েছে, দেখেন এখানে দেখাচ্ছে সবকিছু, এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, ফাইন। আচ্ছা, আর এখানে আমি কি লিখবো? এখানে আমার ডোমেনের শেষে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিব। এটা দিয়ে কি করে? এটা দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশনটা আনে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করে তো আমাকে কাজ করতে হবে। একটু আগে কিসে কাজ করতেছিলাম? সি প্যানেলে। সি প্যানেল হচ্ছে একদম টোটাল, একদম মূল যে সার্ভারটা, আপনার মূল যে কাজ করার জায়গা। ওইখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দেন আপনার সাইডের যা যা ডিজাইন করা লাগবে সবকিছু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের ভিতরে লগ ইন করে কাজ করবেন, ওকে। এন্ড এখানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে কিভাবে? ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে এন্টার করলে আপনার লগ ইন অপশন চলে আসবে। এই যে চলে আসলো। এখানে কি দিবেন? আপনি যে ইউজার নেমটা দিছিলেন, আমি দিছিলাম অ্যাডমিন, আর এখানে যে পাসওয়ার্ডটা দিছিলাম ওইটা টাইপ করে দিচ্ছি। এই যে লগ ইন হয়ে গেল আমার ওয়ার্ডপ্রেসে। সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে মেনু। এটা হচ্ছে আমার ভিউ প্যানেল, যেখান থেকে আমি দেখবো কি কি করতেছি। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে?
হ্যাঁ ভাইয়া, নাই, ক্লিয়ার ভাইয়া। অলরাইট, সো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সাইটটা দেখবে যে ভিউ ব্লগে ক্লিক করলে এখানে ভিজিট সাইট। আপনার একটু কম কথা বলেন তাই না? কিছু কোশ্চেন টোশ্চেন করলে একজন দুজন অ্যান্সার করেন। সবাই ইন্টারাক্ট করার চেষ্টা করবেন। লাইভ ক্লাসটা যত ইন্টারাক্ট করবেন লাইভ ক্লাসের থেকে তত বেশি জিনিস শিখতে পারবেন। অলরাইট, সো এখানে সাইটটা এরকম দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যার অনেকে মাইক অনেক সময় আনলক করা থাকে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, ট্রাই করবেন যখন ক্লাস করবেন কথা বলার সময় সিম্পল ট্রিক হচ্ছে স্পেস বারে চাপ দিয়ে ধরবেন, তাহলে দেখবেন মাইক আনমিউট হয়ে গেছে। কথা বলবেন, স্পেস বার ছেড়ে দিবেন, সাথে সাথে আবার মিউট হয়ে যাবে। স্পেস বার সবচেয়ে বড় যে কিবোর্ডের বাটনটা, ট্রাই করেন, টেস্ট করে হ্যালো বলেন। এটা খুব ভালো একটা টেকনিক, এটা জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। এই যে কথা বলছে মিউট হয়ে গেছে। ওকে গ্রেট, এটা ট্রাই করবেন। এটা ইভেন ক্লায়েন্টের মিটিং এর সময় ট্রাই করবেন। অনেক সময় হতে পারে আপনি একটা নয়েজি প্লেসে আছেন, ক্লায়েন্টের কথা শোনাটা ইম্পর্টেন্ট, বাট আপনার কথা মাঝে মধ্যে বলতে হয়, তখন আপনি জাস্ট স্পেস বারে আচ্ছা চাপ ভাই, আরেকবার বললে ভালো হতো ভাইয়া। কিভাবে? আরেকবার বললে ভালো হতো, স্পেস বার আছে কিভাবে না, বলবো? স্পেস দেন কোনটা দিয়ে কিবোর্ডে, ভাইয়া। ওটা চাপ দিয়ে ধরে কথা বলবেন, আবার ছেড়ে দিবেন, মিউট হয়ে যাবে। মিউট রাখবেন সবসময় মাইক, শুধুমাত্র কথা বলার সময় ওটা চাপ দিয়ে ধরে কথা বলবেন। ওয়াকি টকি কিভাবে ব্যবহার হয় ওরকম। ওয়াকি টকি কি একটা বাটন চাপ দিয়ে ধরে কথা বলে তারপর বাটনটা ছেড়ে দিলে আবার মিউট হয়ে যায় না, ওরকম। বুঝতে পারছেন? ভাইয়া এখানে যে ইন্টারফেসে মানে মাই ব্লক আসলো, এখানে মনে হয় ওই যে অ্যাস্ট্রা যে থিমটা আছে ওইটা মনে হয় ইনস্টল করা না? এক্সট্রা না, বেসিক্যালি এখানে আছে হচ্ছে 2025। যেমন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলে দেখতে পারবো কোন থিমটা আছে। এই যে ও, থিম একটা অ্যাক্টিভ করা। জি ভাইয়া, এটার কথাই বলছিলাম যে যে কোনো হ্যাঁ, একটা থিম ইয়ে করলে মানে ইন্টারফেসটা ওরকম থাকবে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি চাইলে ডিফারেন্ট থিম ট্রাই করতে পারেন। এখানে দেখেন অ্যাড থিম গেলে এখানে কিছু থিম আছে এর মধ্যে। যেহেতু আজকের ক্লাসের মধ্যে আমাদের জন্য থিম ম্যান্ডেটরি না, আমরা চাইলে যে হ্যালো এলিমেন্টর যেটা আছে এটা ইনস্টল করে দিতে পারি। এই ইনস্টল, আর এটা তো একদমই বেসিক থিম, তার থেকে এটা বেটার, সাইটের স্পিডটাও ভালো পাবেন, সাইটের জন্য ভালো। হ্যালো এলিমেন্টর জাস্ট এখান থেকে কি করবো, অ্যাক্টিভ করে দিব। এন্ড ব্যাপার হচ্ছে আমরা যখন অ্যাক্টিভ করবো আমাকে আবার বলবে এলিমেন্টর ইনস্টল করে, আর আদার্স কিছু ব্যাপার দেবে। আজকে আর করতেছি না, জাস্ট ইনস্টল করলাম, চাইলে এখানে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যেত। এটা ইন ফিউচার আপনাদেরকে দেখাবে, কোনো সমস্যা নেই। এই যে আমার ইনস্টল হয়ে আছে বাট অ্যাক্টিভ করিনি। অ্যাক্টিভ আছে আছে কোনটা, 2025। আমার টোটাল এখন 4টা থিম ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে এটা। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের সাইটটা যেহেতু আমরা ভিজিট সাইটে গেলে এরকম একটা সাইট দেখাচ্ছে, আমাদের কাজটা এখনো কমপ্লিট হয় নাই, আমরা কাজটা আমরা কমপ্লিট করবো। একটা সাইটকে এইভাবে রেখে দেওয়া ভালো? একটা মানুষ এসে দেখলো সাইটের অবস্থা ভালো না, এই ডোমেনের মধ্যে সাইট নাই, তাহলে কি হলো, এই জিনিসটা একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, আর এসইও তে এটা একটা ইফেক্ট করবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন সাইনবোর্ড ঝুলাইতে পারি। ব্যাপারটা কেমন, আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে মানে ধরেন আমার সাইটটা এখনো রেডি হয় নাই, আমার সাইটটা কোন একটা তারিখে রেডি হবে, এই জিনিসটা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা পেজ বানায় রাখতে পারি। তাহলে কি হবে, কেউ যদি আমার ওয়েবসাইট ভিজিট করে, ভিজিট করলে সে কি করতে পারবে, সে দেখবে যে সাইটটা এখনো রেডি হয় নাই, সাইটটা যখন রেডি হবে তখন কি হবে, বা সাইটটা রেডি হইতে এতদিন বাকি আছে, এই রকমের। আমরা অনেক সময় দেখি না, কোন একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি and ওইখানে একটা সাইনবোর্ড টানানো থাকে যে রাস্তার কাজ চলতেছে, দয়া করে বিকল্প রাস্তা ব্যবহার করুন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, এরকম থাকে না? কাইন্ড অফ ওইরকম। ওকে, আচ্ছা, এটাকে বলে কি আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন ওয়েবসাইট। তো এটা করার জন্য কি করব, ওয়ার্ডপ্রেসে পুরো সাইটের ডিজাইন চেঞ্জ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে থিম চেঞ্জ করতে হয়, থিম সিলেক্ট করতে হয়, ডেমো ইম্পোর্ট করতে হয়। আর ছোট ছোট ফিচার অ্যাড করার জন্য, যেমন ব্রাউজারে আমরা কি করছিলাম, এক্সটেনশন অ্যাড করছিলাম করছিলাম মনে আছে? জি ভাইয়া। ওরকম মনে আছে হোয়াটসঅ্যাপ। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মনে আছে ভাইয়া, ওই সবগুলো দিয়ে আমি এবার বাসায় ট্রাইও করছি। সবগুলো খুবই দরকারি এক্সটেনশন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ।
হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যদি নতুন কোনো ফিচার ফাংশনালিটি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড করতে হয় কি এরকম এক্সটেনশনের মতো একটা ফিচার আছে সেটাকে বলে প্লাগ ইন। ওকে, সো এটাতে যাবো আমরা প্লাগ ইন। এই এখানে দেখেন প্লাগ দেখাচ্ছে একটা, মানে কোন একটা ফিচার অ্যাড করা সাইটের মধ্যে। সেখানে আসলে দুইটা দেখতে পারবে, দুইটাই অ্যাক্টিভ অবস্থায় নেই, জাস্ট ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে। আপনারা চাইলে অ্যাক্টিভ করতে পারেন, এগুলা আমাদের কাজের দরকার নাই এখন আপাতত। হ্যালো ডলিটা তো কোনো কাজের প্লাগইন না, এটা জাস্ট একটা দিস ইজ নট জাস্ট এ প্লাগইন, ইটস এ স্যাম্পল অফ হোপ। মানে যখন প্রথম ওয়ার্ডপ্রেসটা তৈরি করছিল এই প্লাগইনটা ইনস্টল করে টেস্ট করছিল কাজ করে কিনা। আচ্ছা, এখন আমরা কি করবো, একটা প্লাগইন ইনস্টল করবো, অ্যাড প্লাগইন। এখান থেকে প্লাগইনের নাম সার্চ করব। আমরা যে প্লাগইনটা আজকে ব্যবহার করবো এটার নাম হচ্ছে সাইট অফলাইন। কি নাম? সাইট অফলাইন। দেখেন, ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা প্লাগইন ইনস্টল করি, প্লাগইন ইনস্টল করার পরে আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনস্টল করতে হয়, তারপরে অ্যাক্টিভ করতে হয়। প্রথমে কি করতে হয়? ইনস্টল করতে হয়। আসেন ইনস্টল করি, দেন অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ, এই প্লাগইনটা মাথায় রাখবেন। হ্যাঁ, সাইট অফলাইন লিখে ওই যে প্লাগইনটা আমি দেখাইলাম ওইটা ইনস্টল করুন। এইখানে আসছে সাইট অফলাইন, এন্ড এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, বুঝেই যাচ্ছে। চাইলে আমরা এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ অবস্থায় থাক, আমরা এখন এটা কাজ করব। এইখানে ছাড়া সাইট অফলাইন অপশনটা আর কোথায় আসছে খুঁজেন তো। এই যে বামের বারটাতে আসছে। এটা রাইট? আগে খুঁজে পাইনি, সাইট অফলাইনে চলে যাব। পেয়েছি ভাই। আচ্ছা, এখানে কয়েকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিজাইন আছে। প্রথম আছে ড্যাশবোর্ড, এখানে কয়েকটা ফিচার আছে। তারপর এসইও নামে একটা ফিল্ড আছে, এটার মধ্যে কয়েকটা ফিচার আছে। ডিজাইনের ভিতরে কিছু কাজ আছে, কাউন্টডাউন, সোশ্যাল মিডিয়া, কন্টাক্ট ইনফো, এগুলোর কাজ আমরা করবো। আর লাস্টে জাস্ট প্রবাসন ইনস্টিটিউশন, এটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা আমাদের মাথা ব্যথার কিছু নেই। তো শুরু থেকে শুরু করি। ড্যাশবোর্ড ফার্স্ট, যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা এনেবল করবো। এটা এনেবল অবস্থায় নাই, এটা বর্তমানে যে দেখেন, আমি যদি আমাদের সাইটটা ভিজিট করি আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি করব, এখান থেকে এনেবল করব, দেন সেভ করব। আচ্ছা, সেভ করার পর আমি যদি এখন সাইটটা চেক করি, দেখেন কি পরিবর্তন আসে। এই যে এখানে একটা সাইনবোর্ড আসছে, বাট সাইটটা আগের মতোই আছে। তাহলে লাভ হইলো কি? এখন একটা ব্যাপার কাজ করতেছে এখানে। আমরা যদি অন্য ব্রাউজার থেকে চেক করি বা অন্য যে কোনো একটা প্রোফাইল থেকে চেক করি, লেটস সে আমরা এই প্রোফাইল থেকে চেক করি, সরি এটা আমার ফোন থেকে একটা টেক্সট কপি হয়ে আসছে। এই লিঙ্কটা, সাইটের লিঙ্কটা কপি করলাম, অন্য একটা ব্রাউজার যেখানে লগ ইন অবস্থানে ওইখানে ওইটা হয়তো ওপেন করলাম। এইবার দেখেন তো সাইট অফলাইন দেখাচ্ছে কিনা। আচ্ছা, কেউ এক্সপ্লেন করতে পারেন এটা কেন হইলো? এটাতে দেখাচ্ছে না, বাট এটাতে ঠিকই দেখাচ্ছে। ভাই আপনি একটু এক্সপ্লেন করেন, আমরা কেউ মনে হয় বলবেন না কেউ। আচ্ছা, যা মাথায় আছে বলেন, চিন্তা করেন জাস্ট বেসিক্যালি কি হইতে পারে এটা। এই ব্রাউজারে দেখাচ্ছে একরকম, বাট এটাতে আবার ঠিকই সাইট অফলাইন অ্যাক্টিভ এটা দেখাচ্ছে। যা মাথায় আসে বলেন দেখি।
যে কেউ। ভাইয়া লাইভ সাইটটাকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। অ্যাক্টিভ করছি, এটা এই প্লাগইনটা অ্যাক্টিভ করছি দেখে এটা আসছে, বাট এই ব্রাউজারে কেন আসলো না সেম জিনিসটা? ভাইয়া কারণ এই ব্রাউজার থেকেই প্লাগইনসটা অ্যাক্টিভ করা হয়েছে। ওকে, ক্লোজ। এই ব্রাউজারটা প্লাগইন অ্যাক্টিভ করে মানে এই ব্রাউজারে লগ ইন অবস্থায় আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, লগইন অবস্থায় আছে। যেহেতু এই ব্রাউজারে লগ ইন অবস্থায় আছি, এখন লগ ইন অবস্থায় আছি মানে আমি এই ব্রাউজারে কাজ করব, সাইটটা ডিজাইন কমপ্লিট করবো। এখন আমাকে যদি দেখায় সাইট অফলাইন চলতেছে, সাইটে কাজ করা যাবে না, তাহলে তো এই সাইটের কাজ করা সম্ভব না। যেমন একটু আগে যেমন রাস্তার কথা বলতেছিলাম, যে একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তার মধ্যে আপনি দেখলেন যে সাইনবোর্ড টানানো যে রাস্তার কাজ চলতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এই সাইনবোর্ডটা কার জন্য? সাধারণ জনগণের জন্য। কারণ এই সাইনবোর্ডটা যদি, যেই টিমটা এই রাস্তায় কাজ করবে, রাস্তাটা ফিক্স করবে, তারা যদি এই জিনিসটা দেখে বিকল্প রাস্তা ব্যবহার করে বাসায় চলে যায়, তাহলে কি এই রাস্তার কাজ জীবনে শেষ হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? ওই সতর্ক যে, ক্লিয়ারলি বুঝতে পারছি। এটাই তাহলে আমরা যে ওয়ার্নিংটা দিচ্ছি এটা আমাদের জন্য না, এটা ইউজারদের জন্য। আমি যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে, আমি তো কাজ করব, দেখবো ওয়েবসাইট রেডি হয়েছে কিনা, একটু পর পর চেক করবো, আমি আমার মতো ডিজাইন করব। এইটা শুধু দেখাবে সাধারণ মানুষ যে লগ ইন অবস্থানে, তাকে দেখাবে যে হ্যাঁ সাইটটা এখনো রেডি হয়নি। এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাইটটা ডিজাইন করবো, এই এই পার্ট গুলো আমাদের মতো করে ডিজাইন করবো, জাস্ট নর্মাল এরকম তা রেখে দিব না। প্রথমে কি করব, এই লোগোটা চেঞ্জ করব, এই সাইড অফ লাইন লেখাটা চেঞ্জ করবো, এই টেক্সট গুলো চেঞ্জ করবো, একটা ডেট দিব কবে সাইটটা লঞ্চ হবে, এসব কিছু করবো আস্তে আস্তে। প্রথম লোগো, আমরা একটা লোগো অনলাইন থেকে নিয়ে নিতে পারি, জাস্ট লোগো লিখে সার্চ করে অনলাইন থেকে যা পছন্দ হয় একটা লোগো নিয়ে নিবেন। আমরা তার কমার্শিয়াল ইউজ করতেছি না, জাস্ট প্র্যাকটিস পারপাস ইউজ করতেছি। আমরা একদম সিম্পল একটা লোগো নেওয়ার চেষ্টা করি। কারণ এটা নিতে পারি আমরা, সেভ করলাম ইমেজ হিসেবে। একটাও বেটার হয় আমরা যদি স্ক্রিনশট করে নিয়ে নিই, তাহলে ছোট্ট করে জায়গা ধরে নিয়ে নিলাম। যেহেতু এটা পিএনজি না, পিএনজি থাকলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকতো না, যেহেতু এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড এমনিতেও আছে, আমরা একটা স্ক্রিনশট নেই। এগুলো তো ক্লায়েন্ট প্রোভাইড করবে, সো আপাতত এটা আমরা আপলোড করে দিলাম। ওকে, এখানে আপলোড হয়ে গেছে, ইনসার্ট করে দিলাম। এখন এটা সেভ করে দেখবো লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। কোথায় যাব? যে ব্রাউজার ওপেন করছিলাম ওই ব্রাউজারে যাব, বা অন্য যে কোনো একটা ব্রাউজার আবার ওপেন করে নিব। অ্যাড হয়েছে তাই না লোগোটা? অলদো লোগোটা অনেক বড়, এত বড় লোগো আমাদের দরকার নেই, আমরা একটু লোগোটা ছোট করবো। আমরা বাস যে সাইটে কাজ করতেছি ওখানে চলে যাই। লোগো ছোট করতে হয় কিভাবে? এখানে নর্মালি কোনো অপশন নাই, একটু কমপ্লেক্স হতে যাইতে হবে। যেমন আবার আপলোড ইমেজে যাবেন, এই ইমেজটা ধরে এইখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, মানে এডিট করে এটাকে ছোট করে নিব। এডিট, স্কেল থেকে ছোট করতে হয়, স্কেলটা কমাই দিব। শুধু একটা ফিল্ডে কমাইলে হবে, এই ফিল্ডে ধরার দরকার নাই, তাহলে ইমেজের রেজলিউশনটা, ইমেজের রেশিও নষ্ট হয়ে যেতে পারে। সো যে কোনো একটাই, এটাই অথবা এটাই, যে কোনো একটা কমাবে। যেমন আমি চাচ্ছি ধরেন ইন অ্যারাউন্ড লাইক 250 পিক্সেলের মতন, যাতে পায় হাফ, যা আছে এটা হাফের কাছাকাছি করলাম। এখন ব্যাক দিব, দিয়ে এটা ইনসার্ট ইনটু পোস্ট আবার ক্লিক করব।
এখন এইখান থেকে সেভ চেঞ্জ, দেন এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের যেই ব্রাউজার আমরা চেক করতেছি। ছোট হয়ে গেছে না? বুঝতে পারছি এইটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া হ্যাঁ, আমরা বুঝতে পারছি। ফার্স্টে হেডার হ্যাঁ, ক্রিয়েট হচ্ছে করব না? এই প্লাগইনটা হচ্ছে শুধুমাত্র যখন কাজ চলবে, সাইটটা অফ থাকবে, তো এই ধরনের পারপাসে শুধু ইউজ করা হয়, তাই না হ্যাঁ, ভাইয়া? রাইট। বা হইতে পারে হঠাৎ করে সাইটে কোনো একটা ইরোর আছে বা কিছু একটা আছে, এখন আমি চাচ্ছি না যে এটার মানুষ দেখতে পারুক, তাড়াতাড়ি করে এইটা অন করে দিব, যাতে করে কি হয় মানুষ আর সাইটটা অ্যাক্সেস করতে না পারে, দেন ওটা ফিক্স করে আবার চালু করে দিব। জি হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন টাইটেল চেঞ্জ করব, দেন আদার যে ব্যাপারগুলো আছে এগুলা চেঞ্জ করব, এগুলা and এগুলা, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম দিব হচ্ছে then we are coming soon, এরকম একটা টাইটেল দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এই এক্সটেনশনটা অফ করে দিই, ঝামেলা করতেছে। আচ্ছা, সো এইটা দিলাম হচ্ছে টাইটেল, আর এখান থেকে আমি ধরেন লেখাগুলো একটু কমাই নিয়ে আসি, এখানে কিছু একটা লিখে দিলাম, এখন আমরা চেক করে দেখব চেঞ্জ হয়েছে না। এটাও চেঞ্জ হয়েছে, ফাইন। তারপরে কি, এগুলো এখানে কাজ শেষ। নেক্সট অপশন এসইও। এসইও এর কাজটা হচ্ছে এই যে এখানে উপরে খেয়াল করেন এই পার্টটা, এইখানে হচ্ছে এসইও কাজ। এখানে এই যে লোগোটা, এই যে লেখাটা, এগুলো চেঞ্জ করা হচ্ছে এই পার্ট থেকে। সো প্রথম ট্যাব আইকন দিব, এটাই দিয়ে দেই, সাইডের টাইটেল দিব, এখানে আমি এখন দেখবো এটা হয়েছে কিনা। দেখেন তো হয়েছে কিনা, হয়েছে রাইট। ওকে, তারপরে নেক্সটে চলে যাব ডিজাইন অপশন। এই দুইটা লাগবে না গুগল এর জন্য, যে র্যাঙ্কের জন্য, এটা তো আমরা এই সাইডে এখন র্যাঙ্ক নিয়ে কাজ করতেছি না, আর এই প্লাগইন দিয়ে করবো না, ওটা আলাদা কাজ আছে, আপনাদের যখন এসইও দেখাবে আপনাদেরকে তখন দেখতে পারবেন, এগুলা স্কিপ। নেক্সট হচ্ছে ডিজাইন। ডিজাইনের মধ্যে দুই ধরনের ডিজাইন আছে, কালার ব্যাকগ্রাউন্ড আর ইমেজ ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড দিলে সলিড কালার আসবে, যেমন এখান থেকে আপনি যেই কালারটা দিবেন আপনার সাইডের ওইটাই হবে। এখন যাদের ঘুম আসতেছিল এই কালার দিয়ে ঘুম চলে যাবে, দেখেন একদম কটকট একটা কালার আসছে, তাই না? আচ্ছা, আমরা কালার ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে ইমেজ ব্যাকগ্রাউন্ড যদি দেই, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড দেবো। আমরা এখান থেকে একটা কাজ করি, ডার্ক, আপনি যে কোনো ইমেজ বা যে কোনো কিছু দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি এখান থেকে ডার্ক কোনো একটা গ্রেডিয়েন্ট ইমেজ দিয়ে দিব, আপনি আপনার মতো করে যেই ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনার, আপনি কালার ব্যাকগ্রাউন্ড দেন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেন, যা পছন্দ আপনি ওইভাবে ইউটিলাইজ করবেন। আমার লোগোর সাথে এটা ভালো যাবে, আমি এটা দিচ্ছি। কারো গাড়ি পছন্দ, কারো বাইক পছন্দ, যা ইচ্ছা দিয়ে আপনার মতো করে আপনি বানাইতে পারেন। জাস্ট রুচির আপনার যাতে রুচিশীল লাগে, আবার এমন কিছু না উল্টা উল্টা একটা কিছু দিয়ে রাখলেন, এরকম না। ব্যাকগ্রাউন্ড হিসেবে মানা এরকম কিছু দিয়ে আপনার মতো আপনি ডিজাইন করবেন। আচ্ছা, আমরা সেভ করে নেই আগে, সেভ না করলে তো এটার ইফেক্ট দেখা যাবে না। এই যে ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসছে। ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরো কিছু ডিজাইনের কাজ আছে, যেমন এই যে এই জিনিসগুলো সবই তো সাদা, এগুলো আমাদের মতো করে আমরা ডিজাইন সিলেক্ট করতে পারবো। যেমন হেডিং এর কালার, মানে সবচেয়ে বড় যে টেক্সট ওইটার কালার, এটা ধরেন ইয়েলো দিলাম। ডেসক্রিপশন এক একটা এক এক কালার দিয়ে দেখি কোন কালারটা ফুটে, দেন ওই কালার গুলো আমরা হচ্ছে রিপিটেডলি ইউজ করবো। ধরেন কাউন্টডাউন রেড দিলাম, সোশ্যাল মিডিয়া কালারটা গ্রিন দিলাম, ফাইন।
ওকে, ইয়েলোটা ঠিক আছে, এই কালারটা বেশি ফুটে নেই। রেড চলবে এখানে, তাহলে এটা আমরা হোয়াইট ইউজ করবো। আর এটা গ্রিন, ঠিক আছে। সো আমরা পার্পলের জায়গায় জাস্ট হোয়াইট ইউজ করবো, যাতে হোয়াইট কালারটা ফুটে এখানে। এটা খুব ভালো দেখা যাচ্ছে না, অন্য কালারটা সেভ দিলাম। এই তো চলবে। আচ্ছা, আমরা গ্রিনটা এখানে ইউজ করে দেই। এত বেশি রিপিটেড কালার আসতেছে বা এত র্যান্ডম কালার আসতেছে, দেখতে ভালো লাগতেছে না। সো ফাউন্ডারের মধ্যে আমরা সবুজটা রাখি, অথবা দুইটাই রেড করে দিতে পারতাম, দুইটা একটা করলেই হতো। ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে, আমাদের টেক্সটটা দেখেন 2 লাইনে চলে আসছে। কেন চলে আসে? বড় জায়গা হয় নাই। আমরা এটাকে যদি একটু ছোট করে দেই, এই যে হেডলাইনের ফন্ট সাইজ 80 এসে, এটাকে কমে আমরা ধরেন 60, 62 এরকম যদি কিছু দেই, তাইলে হবে। ডেসক্রিপশন কালার টেক্সট যেটা আছে এটা ঠিক আছে। এই যে দেখেন, এটা ছোট করছি, 1 লাইনে চলে আসছে, একটু ছোট হয়ে গেছে। এটা আর ছোট করা লাগবে না। এখন চাইলে আমরা ফন্টের লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি, ফন্ট ফ্যামিলি। আপনি যদি ডেসক্রিপশন ছোট করতে চান, এখান থেকে করতে পারেন, 21 পিক্সেল আছে, আমি মনে করি এটা এনাফ। ফন্ট এখান থেকে আপনি দিতে পারেন, ধরেন আমি দিলাম হচ্ছে ইম্প্যাক্ট। আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, ওখানে কয়েকটা ফন্ট আছে, ওগুলো থেকে সিলেক্ট করবেন, দেখেন ফন্টের এই যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরকম আপনি ট্রাই করে দেখবেন কোনটা বেটার লাগতেছে আপনার ডিজাইনের সাথে, ওইটা দিবেন এখান থেকে। কাস্টম সিএসএস আমাদের দরকার নেই। কাউন্টডাউন, কাউন্টডাউন কি? কাউন্টডাউন হচ্ছে যে এইটা 00 হয়ে আছে। তো এটা আপনি আপনার মতো করে একটা ডেট সেট করতে পারেন। ইয়েস দেওয়া আছে, নো দিলে এটা হাইড হয়ে যাবে। নো দিলে এখন যদি আপনি দেখেন, দেখবেন যে এটা চলে গেছে, এই চলে গেছে। আমরা চাই এটা থাকুক, ইয়েস দিব, এন্ড এখানে একটা ডেট সেট করে দিব। লেটস আমরা একটা ডেট সেট করলাম যে এত তারিখে, বা 2 মাস 3 মাস পর, 7 দিন পর, যে দিন হোক আমার সাইটটা ওই দিন লঞ্চ হবে। এই যে কাউন্টডাউন চলতেছে, হ্যাঁ। আচ্ছা, আপনার একটু ডেটটা বাড়াই দিবেন, যাতে 00 না হয়ে যায়, লেটস শেষের দিকে দেন বা এরকম কিছু। Okay? আচ্ছা, লাস্টে সোশ্যাল মিডিয়া এখানে আছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো লিঙ্ক দিয়ে দিবেন। কোনো আইকন যদি বাদ দিতে দরকার হয়, যে ক্লায়েন্টের লাগবে না, তাহলে ওই ফিল্ডটা ফাঁকা করে, যেমন ধরেন ইনস্টাগ্রাম লাগবে না ক্লায়েন্টের, হইতে পারে, তাহলে ইনস্টাগ্রামের ফিল্ডটা ফাঁকা করে সেভ করলেই দেখবেন যেটা চলে গেছে। এই যে চলে গেছে, এখন আর ইনস্টাগ্রাম নাই। আবার লাগলে এখানে লিঙ্ক বসাই দিবেন বা হ্যাশট্যাগ বসাই দিবেন। এখানে আপনাদের লিঙ্ক গুলো দিয়ে দিবেন, আপনাদের প্রোফাইলের, যখন অ্যাসাইনমেন্টটা করবেন। আপনাদের অ্যাসাইনমেন্টটি কামিং সুন ওয়েবসাইট তৈরি করা, আমি যেভাবে তৈরি করতেছি এখানে আপনার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে বসাই দিবেন। ক্লিয়ার? এখন আপনার অ্যাসাইনমেন্ট কোনটা? এই যে আপনি যে সাইটটা ডিজাইন করলেন, এই সাইটের লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আমি যেমন আপনাদের চ্যাটে দিয়ে দিব, এখন ধরেন দিয়ে দিলাম লিঙ্কটা। এটাই আপনার অ্যাসাইনমেন্ট, এটা ক্লাসরুমে জমা দিবেন। ক্লাসরুমে জমা দেওয়ার অপশন থাকবে, ওইখানে অ্যাড লিঙ্কে লিঙ্কটা অ্যাড করে জমা দিয়ে দিবেন, এরকম আপনাদের যার যার ডোমেন। কোনো কনফিউশন আছে? আবার একটু আচ্ছা ভাইয়া, এক্সপ্লেন আপাতত করলে ভালো অ্যাসাইনমেন্ট গুলো হতো। ভাইয়া লোকাল সার্ভার দিয়ে সাবমিট করলে হবে? হবে, ভিডিও স্ক্রিন রেকর্ড ভিডিও করে তারপর সাবমিট করবে। আচ্ছা ভাইয়া। ভাই লোমের যে লোম আছে, এই লোমটা দিয়ে ভিডিও করলে হবে? ভিডিও করলে হবে, বাট আপনাদের এই কিছুদিন পরে পোর্টফোলিও বানানো দেখাবে, তখন কিন্তু আবার নিজের ডকুমেন্টেশন না থাকলে পোর্টফোলিওর ব্যাপার আপনি পিছিয়ে যাবেন, এটা মাথায় আচ্ছা রাখতে ভাইয়া, হবে। ডোমিন, আমি তো অনেকটাই বিগিনার, ডোমিন নিয়ে যদি কিছু বলতেন হ্যাঁ, কিভাবে এখন কাজ দেখাবো, করবো। ডোমেন হোস্টিং এখন দেখাবো। যাদের ডোমেন হোস্টিং আচ্ছা আছে আচ্ছা, তাদের ঠিক তো আছে। লাগতেছে না এই পার্টটা, আর যাদের নাই তাদের নিয়ে আমি এখন বিস্তারিত বুঝাই বলবো যে আপনাদের আর ডোমেন হোস্টিং লাগবে না আদার্স। আর এই পর্যন্ত যা করছেন এটাই অ্যাসাইনমেন্ট? এটাই অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা এখন একটু শিখি ডোমেন কি, হোস্টিং কি। ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। আপনার ওয়েবসাইট যেটা টাইপ করে আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, এটাই হচ্ছে ডোমেন। যেমন google.com, facebook.com, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি freelancerrobin.com। যেমন আমার ওয়েবসাইট যদি আমি দেখি, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের লিংক। আবার যদি দেখেন হচ্ছে freerobin.com, এগুলা কি প্রত্যেকটাই একটা করে ওয়েবসাইটের লিংক বা ডোমেইন, তাই না? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই দুইটার মধ্যে একটা কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছেন,
আমাকে আপনারা যেই নামে দেখতেছেন, যেই নামে চিনেন, আমার ওয়েবসাইটটা ওই নামেই। এইখানে আপনার আরেকজন মেন্টরকে আপনারা যেই নামে চিনেন, তার ওয়েবসাইটটা ওই নামেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যখন পোর্টফোলিও ওয়েবসাইট করব, পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনার ব্র্যান্ডিং নেমে ডোমেন নেওয়া। আপনাদের ব্র্যান্ডিং নেম আছে? না ভাইয়া, আমারটা আছে, ব্র্যান্ডিংটা আসলে আমার কি? আমার হ্যাঁ নামে ভাইয়া, নেওয়া আছে ভাইয়া। আপনাদের ব্র্যান্ডিং এর উপর ক্লাস হয়েছে কোনো? হ্যাঁ না, ভাইয়া হয়েছে হ্যাঁ ভাই, ভাই, মাত্র তিনটে গেছে ভাইয়া ক্লাস। ক্লাস 2টা হয়েছে, আজকে দিয়ে 2টা। হয়তো নাম সিলেকশন তো দেখছেন না? আগের দিন শুধু ক্রম এক্সটেনশন গুলো নিয়ে ক্লাস হয়েছে। ভাই আমাদের তিনটা গেল ভাইয়া। বললাম ব্র্যান্ডিং ওইটা তো ক্লাস। হচ্ছে ইন্ট্রো ক্লাস ছিল, ওইটা তো ক্লাসের পর্যায়ে পড়ে না। মেন ক্লাস আমাদের আজকে দিয়ে 2টা ক্লাস হইলো। আপনাদের ব্র্যান্ডিং মানে নাম সিলেকশনের ক্লাস হয়েছে? মিনাজ ভাই কোনো ক্লাস নিছে? না ভাইয়া, না না ভাইয়া, নাম না সিলেকশন নাই কোনো নাই। ক্লাস এখানে নেই। দুইটা ব্যাচ, আরেকটা ব্যাচের যারা আছেন তাদেরকে কারো ক্লাস হয়েছে ব্র্যান্ডিং এর উপরে? হ্যাঁ ভাই হয়েছে না ভাই, আমাদের তিনটা গেছে ভাইয়া। ব্যান্ডিং এর ক্লাস ভাই শুক্রবারে হয় ভাইয়া। ভাইয়া আমি পাই নাই, আমি পাই না, আর কে পাই আমরাও নাই জি পাই জি, জানি না। নাই। আমরা পাই না, আমরা আমরা শুধু ক্রম এক্সটেনশনের ক্লাস পাইছি একটা। 374 ব্যাচ আমরা পাই নাই। ভাই আমরা 361 ভাইয়া। হ্যাঁ, ওই আমরা হচ্ছে 374। আচ্ছা, যারা ব্র্যান্ডিং পাই নাই তাদের তো ব্র্যান্ডিং এর ক্লাস হবে। যখন হবে তখন তো আমরা এই ব্যাপারটা দেখতে পারবো। যারা পাইছি তারা দেখলাম ব্র্যান্ডিং নেমটা হচ্ছে আপনার জন্য ইউনিক নেম, মানে আপনার যেই নামে আপনি অনলাইনে পরিচিতি পাবেন সেটা। ঠিক আছে, এই ব্যাপারে আপনাদের হচ্ছে ক্লাস হচ্ছে একটা হবে। ঠিক আছে, আর ব্র্যান্ডিং নেম সিলেকশনের জন্য আপাতত যাতে হচ্ছে সিলেক্ট করতে পারেন, এটার জন্য আমি একটা রেকর্ড বা একটা ভিডিও আপনার দিয়ে দিব আপাতত, বাট আপনাদের একটা ক্লাস হবে এটা নিয়ে। সো ওইটা ক্লাসরুম আমি দিয়ে দিব। আর যাদের হয়েছে তাদের তো হয়ে গেছে ব্র্যান্ডিং এর, তাহলে আমরা এখানে বুঝলাম ডোমেন নেমটা হবে কি আমার ব্র্যান্ডিং নেমের উপরে। ঠিক আছে, ডোমেন নেম হবে আমার ব্র্যান্ডিং নেমের পরে। আপনাদেরও তাই। একটা ডোমেনের ব্যাপারে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। একটা ডোমেন প্রতি বছর রিনিউ করতে হবে। রিনিউর সময় অনেক জায়গাতে আছে এমন হইতে পারে যে আপনার ডোমেনটা যখন ভ্যালু ক্রিয়েট করবে, যখন অনলাইনে এটা একটা ভ্যালু চলে আসবে, তখন হইতে পারে রিনিউর সময় আপনার এটার অধিক পরিমাণে চার্জ লাগতে পারে। যেমন হইতে পারে এখন যা দিয়ে আপনি কিনলেন, পরবর্তী বছর যখন দেখা যাবে যে এটাতে আপনার ভালো ক্লায়েন্ট আসতেছে বা আপনি এখান থেকে হচ্ছে প্রচুর ভিজিটর পাচ্ছেন, তখন হইতে পারে যে আপনার এই ডোমেনটার প্রাইসটা বাড়াই দিতে পারে। এখন আমার যে দরকারি ডোমেন যেমন এইটা, পরবর্তী বছর এটা যদি প্রাইস বাড়ায় দেয়, তাহলে কি আমি কি করবো? এই ডোমেনটা বাদ দিয়ে অন্য ডোমেন নিবো, নাকি আমি এটাই রিনিউ করবো? কি মনে হয়? এইটাই নিব, এটাই নিবো, ওই এইটাই তাই না? ডোমেন নিব। কানেকশন করে নিবো ডোমেন ভাইয়া। কি কেউ কোনো ছেড়ে দেয়? ডোমেনটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এর একটা অংশ, তাই না? এই ক্ষেত্রে ডোমেনটা আমাদের এমন জায়গা থেকে চুজ করতে হবে যাতে ওইখানে গিয়ে আমি আটকা পড়ে না যায়, আমার রিনিউর সময় হিউজ পরিমাণে একটা চার্জ চলে না যায়। ঠিক আছে, ওকে। তারপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এই ডোমেনটা হইতে পারে বিভিন্ন ধরনের ফিচার ফাংশনালিটি, কোনো একটা কাজের জন্য বা কোনো একটা স্পেসিফিক ধরনের সার্ভার আমার লাগবে, এই জন্য আমার ডোমেনটা ট্রান্সফার করা লাগতে পারে কোথাও একটা। দেন আপনি এটা নিয়ে একটা ঝামেলা হইতে পারে যে আপনাকে হয়তো ট্রান্সফার করতে দিবে না, বা ট্রান্সফার করতে দিলেও একটা হিউজ চার্জ দাবি করতে পারে। সেই জন্য এমন জায়গা থেকে নেওয়া যে জায়গা থেকে ইন ফিউচারে যে কোনো সময় আমরা ডোমেনটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবো, এরকম একটা অপশন থাকে আমাদের কাছে। এই হচ্ছে দুইটা ব্যাপার দেখলাম। আরেকটা হচ্ছে ডোমেনের সিকিউরিটির জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হুইস সাইট সিকিউরিটি। সো এই যে হুইস.com, এই সাইটে যদি যান, এখানে যদি আপনার ডোমেন লিখে সার্চ করেন, তোমরা আমরা একটা ডোমেন দেখালাম, এই ডোমেনটা আমরা চেক করতেছিলাম অ্যাভেলেবেল আছে কিনা, পরে দেখি না কেউ একজন নিয়ে নিছে। যখন আমরা এটার হিস্টোরি চেক করতেছিলাম, দেখেন এখানে এই ডোমেনটা কবে নেওয়া হয়েছে এন্ড আদার্স এগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে, হুইচ ইজ ফাইন। বাট কে রেজিস্ট্রেশন করছে এই ইনফরমেশনের মধ্যে, তার নাম, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, ওটার ঠিকানা, তার ফোন নাম্বার, কোন ইমেল ব্যবহার করে রেজিস্ট্রেশন, সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে এটা কি সেফ নাকি সেফ না, আপনাদের কি মনে হয়? ঠিক না ভাইয়া। একদমই সেফ না, তাই অবশ্যই না? সেফ না ভাইয়া। এই ব্যাপারটা আটকানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে হুইসাইড সিকিউরিটি লাগে, যেটা প্রিমিয়াম, বাট অনেক কোম্পানি এটা আপনাকে প্যাকেজের সাথে ফ্রিতে প্রোভাইড করবে। যেমন আমি যদি আমার ডোমেনটা চেক করি, এই যে এইখানে দেখেন রেজিস্টার কন্ট্যাক্টের মধ্যে এখানে প্রাইভেসি সব লক করা আছে, এখানে কোনোটাই আনলক করা নেই। ঠিক আছে,
বুঝতে পারছি? এই জি হচ্ছে ভাই। পার্থক্য। So, আমাদের অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই ৩টা বিষয় আমরা ডোমেইনের ক্ষেত্রে দেখলাম। এন্ড ডোমেইনের পর কি লাগে বলুন তো? এই ডোমেইনটা রান হোস্টিং করতে কি লাগে? হোস্টিং লাগে। হোস্টিং ভাইয়া। হ্যাঁ, হোস্টিং হোস্টিং একটা লাগে। কোশ্চেন হোস্টিং ছিল কি করে? ডোমেইন সংক্রান্ত। হ্যাঁ, হোস্টিং হ্যাঁ, এ যাওয়ার আগে করতে চাচ্ছিলাম। বলেন। ডোমেইন সংক্রান্ত একটা কোশ্চেন হোস্টিং ছিল। হচ্ছে আচ্ছা, cPanel ভাইয়া। হ্যাঁ, কোশ্চেন করেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে এই যে আপনি যেরকম বললেন যে হচ্ছে এটা তো ১ বছর পর মেয়াদ শেষ হয়ে যায়। অনেক সময় তো মানে এমন কোম্পানি থেকে পারচেস না করলে সেটা আবার ২০ দিন বা ১ মাস মতো মেয়াদ থেকে ওইটা রিনিউ করার। তো বাংলাদেশে যেহেতু মানে আপনারা অনেকদিন যাবত এই সেক্টরে আছেন, তো আমাদের কিছু রিকমেন্ড করেন এরকম কিছু কোম্পানি যাদের কাছ থেকে আমরা পারচেস করতে পারবো। ঠিক আছে। আচ্ছা। সো এখন যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে আমরা ডোমেইনটা বুঝলাম। ডোমেইনটা রান করার জন্য তো একটা কম্পিউটার লাগবে। কম্পিউটারটা কি সার্ভার, তাই না? যেটা সবসময় লাইভ থাকবে। এন্ড যখন কেউ ওয়েবসাইটটা ভিজিট করবে ওই ওয়েবসাইটের ডাটাটা ওই কম্পিউটার থেকে সেন্ড হবে। এটা হলো বিশাল একটা সার্ভার, দেখেন এই যেগুলো হচ্ছে সার্ভার। এই সার্ভারটা পুরোটা আমাদের জন্য সেট আপ করে ২৪ ঘন্টা রান করা সম্ভব না। আমরা কি করি? এই সার্ভার থেকে ছোট্ট একটা পার্ট আমি আমার জন্য পারচেস করি, যেখানে আমার ডোমেনটা আমি হোস্ট করি। যেহেতু এইখানে আমার ডোমেনটা আমি হোস্ট করতেছি, এটুকু কি বলে? এটুকু বলে হোস্টিং। সার্ভারে যে অংশটা আমি নিচ্ছি আমার ওয়েবসাইট হোস্ট করার জন্য, এটাকে বলে হোস্টিং। এখন এই হোস্টিংটা আসলে কি কি রিকোয়ারমেন্টস আসে আসেন আমরা দেখি। IT.com চলে গেলাম। এটা হচ্ছে আমাদের কোডম্যান বিডির নিজস্ব একটা সার্ভার প্রতিষ্ঠান। হ্যাঁ, এইখানে আমরা কিছু রিকোয়ারমেন্টস দেখে চেক করব। প্রথম, আমাদের ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, আপনাদের ব্র্যান্ডিং নেম গুলো দেন তো, যার যার ব্র্যান্ডিং নেম সিলেকশন আছে অলরেডি, যাদের ব্র্যান্ডিং নেম আছে জাস্ট তুমি চ্যাটে লিখেন দেখি আপনার ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, সুকান্ত তো দেখেন তো ভাইয়া, এখনো নিয়ে নেবে। লিখে দেন, যার সিলেক্ট হয়েছে জাস্ট লিখে দেন, বাকিটা দেখেন, দেখে শিখেন। আচ্ছা ভাইয়া। ব্র্যান্ডিং নেম কেউ দেয় নাই এখনো। যাদের অলরেডি ব্র্যান্ডিং এর ক্লাস হয়েছে তাদের তো ব্র্যান্ডিং নেম থাকার কথা। একটা পাইছি আমরা অলরেডি, লাস্টে ডট কম দিব, এখানে স্পেসটা কেটে দিব। ডোমেইনটা কিভাবে সিলেক্ট করেছি দেখেন, ওনার ব্র্যান্ডিং নেম হচ্ছে এটা, লাস্টে ডট কম অ্যাড করছি, মাঝখানে স্পেসটা কেটে দিছি, চেক করবো। আছে না? কনগ্রাচুলেশন, অ্যাভেলেবেল আছে। আপনারাও চাইলে এইভাবে আপনাদের চেক করতে পারেন। আমি জুমে সেটে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আসেন এবার, ডোমেনটা যেহেতু অ্যাভেলেবেল আছে, ডোমেনের যে 3টা বিষয় দেখে নেবেন, রিনিউ চার্জটা, ট্রান্সফার অ্যাভেলেবেল কিনা, আর হচ্ছে হুই সাইড সিকিউরিটি পাচ্ছে কিনা। দেন সার্ভারের ব্যাপারটা আসতেছে, হোস্টিং। হোস্টিং এ কয়েক ধরনের হয়, যেমন হচ্ছে 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 5 জিবি, 10 জিবি এরকম স্টোরেজ হয়। আমাদের কত জিবি লাগবে? আমাদের অন অ্যারাউন্ড কোর্সের সাইট গুলা শেষ করতে, সবকিছু করতে 4 থেকে 5-6 জিবির মতন হলে হয়ে যাবে। বাট 1 জিবি থেকে কাজ হবে না, হবে দেখেন 1 জিবির ব্যাপারটাকে এটা আগে বুঝি একটু। 1 জিবি বিষয়টা হচ্ছে আমি 1 জিবি পরিমাণ সাইট এখানে তৈরি করতে পারবো। যেমন ধরেন একটা সাইট তৈরি করলেন, একটা বেসিক ওয়েবসাইট তৈরি করলেন, এটা আপনার হয়তো 250 থেকে 300 এমবি জায়গা নিল। 300 এমবি জায়গা যদি একটা সাইটে নেয়, এরকম আরো যদি আপনি সাইট করেন, তাহলে টোটাল কয়টা সাইট করতে পারবেন? 1 জিবিতে টোটাল অনলাইন 3টা সাইট করতে পারবেন, তাই না? 3টা সাইট দিয়ে আমার কাজ হবে? হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আমি হয়তো একটা দুইটা, একটাতে পোর্টফোলিও করবো আর বাকি 2টা সাইডে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট করবো। যখন আবার নতুন অ্যাসাইনমেন্ট করা লাগবে, আমার যে অ্যাসাইনমেন্টে মার্কস দিছে ওটা ডিলিট করে দিয়ে আমি আবার করতে পারবো। বাট এক্ষেত্রে হবে কি, আমি যে থ্রু আউট দি কোর্স আমি যে কাজগুলো করবো, যে পোর্টফোলিও গুলো রেডি করবো, আমার যে
কাজের স্যাম্পল গুলো রেডি হবে, এগুলো আর থাকতেছে না, এগুলো রিমুভ করে করে কাজ করা লাগতেছে। এটার লেন্থ একটু বাড়াতে চাইলে আমরা 2 জিবিতে যাইতে পারি, সেক্ষেত্রে ওই যেরকম 5 থেকে 6টা সাইট এখানে করতে পারতেছি আমরা। এই আর যদি মনে হয় না আমি সৌদি কোর্স যা করবো এই এই জিনিসগুলো স্যাম্পল সাইট হিসেবে পোর্টফোলিও হিসেবে আমি রেখেও দিব, সেক্ষেত্রে আমি 5 জিবির প্ল্যানটা চুজ করতে পারি। 5 জিবির প্ল্যানের ক্ষেত্রে কি সুবিধা হবে, এই ক্ষেত্রে আমি 15 থেকে 20টা সাইট করতে পারতেছি, এন্ড এখানে আমি আমার একটা পোর্টফোলিও সাইট রান করতে পারতেছি, পাশাপাশি আমি আমার মন মতন আরো 15-20টা সাইট এখানে রেখে দিতে পারতেছি, যেটা ক্লায়েন্টকে শো করে আমি প্রজেক্ট নিতে পারবো। সো এই হচ্ছে স্টোরেজের ব্যাপারটা। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এসএসএল। এসএসএল জিনিসটা কি? এসএসএল জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের সিকিউরিটি। যেমন নট সিকিউর যদি আমরা সার্চ করি, দেখেন অনেক ওয়েবসাইট দেখবেন এই যে এরকম নট সিকিউর দেখায়, এই যে এরকম রেড মার্ক করে নট সিকিউর দেখায়। এই সাইটগুলো কি? এই সাইটগুলো কিন্তু কখনোই গুগলে প্রপারলি র্যাঙ্কে আসবে না। এন্ড এই জিনিসটাতে ক্লায়েন্ট যখন ভিজিট করলে এটা দেখে একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হবে যে এই সাইটটা সিকিউর না, এই সাইটটা তো প্রবলেম আছে হয়তো বলো। সো এই ক্ষেত্রে যেমন এরকম নট সিকিউর যদি হয় তার মানে এসএসএল আছে, এখন অ্যাক্টিভ হয় নেই, এরকম নট সিকিউর। আর যদি রেড সাইন দিয়ে একবারে দেখায় তার মানে এসএসএলই নেই, সিকিউরিটি অ্যাক্টিভ করা নেই। তো এই ক্ষেত্রে এই জিনিসটা প্রিমিয়াম, বাট এই জিনিসটা অনেক ক্ষেত্রে প্যাকেজের সাথে নিলে এটা ফ্রিতেই পাওয়া যায়, এখানে আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। .com ডোমেন রেজিস্টার মানে এই প্যাকেজটার সাথে আমরা তো স্টোরেজ তো পাচ্ছি, সাথে একটা .com ডোমেনও পেয়ে যাচ্ছি, যেটা একটা হলে আমাদের কাজ হয়ে যাবে। মানে ডোমেনটা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি। আচ্ছা, ডোমেনটা এক জায়গা থেকে নিলে লাভ কি, আর আলাদা আলাদা নিলে আসলে সমস্যা কোথায়? দেখেন, আপনার এখন হইতে পারে যে এক জায়গাতে ডোমেন সস্তা পেয়েছেন আর এক জায়গাতে হোস্টিং সস্তা পেয়েছেন, যেটা কমনলি হয়, অনেকে এটা কিনে। প্রবলেম হইলো যখন আপনার সাইডে প্রবলেম হয় বা কিছু হয়, আপনি কার কাছে যাবেন সলভ করার জন্য? হয়তো ডোমেন প্রোভাইডারের কাছে গেলেন, ডোমেন প্রোভাইডার হয়তো 12 ঘন্টা 24 ঘন্টা চেক করলো, করে আপনাকে বললো না আমাদের ডোমেনে কোনো সমস্যা নেই। দেন আপনি কার কাছে যাবেন? হোস্টিং প্রোভাইডারের কাছে যাবেন। হোস্টিং প্রোভাইডার সেম ভাবে আপনাকে দেখা গেল 12 ঘন্টা পরে এসে যদি বলে যে না আমাদের হোস্টিং এ তো প্রবলেম নেই, এটা আপনার ডোমেনের সমস্যা, এখন আপনি কার কাছে যাবেন? সেক্ষেত্রে হয় কি, একটা কমপ্লেক্স ব্যাপার চলে আসে। এখন আপনি যদি খুব ভালো না বুঝেন এই ব্যাপারগুলো যে আসলে কোথা থেকে ইস্যু হচ্ছে, দেন এটা ফাইন্ড আউট করা আপনার জন্য টাফ হয়ে যায়। সো এটা একটা কমপ্লিকেটেড প্যাস। সো এই ব্যাপারটা আপনাদেরকে যদি ওভারকাম করতে চান বা এই ব্যাপারটার মধ্যে পড়তে না চান, তাহলে অবশ্যই রেকমেন্ডেড হচ্ছে যেখান থেকেই নেন, ডোমেন হোস্টিং একটা প্যাকেজের মধ্যে পাওয়া যায়, এরকম জায়গা থেকে নেওয়া বেটার। অলরাইট, তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা হচ্ছে আপনাকে, ধরেন আপনার সাইটে একটা মানুষ ভিজিট করলো, এখন তার কিছু ডাটা খরচ হয় তাই না? ইভেন সে যদি ওয়াইফাই থেকেও ভিজিট করে, তার তো একটা ডাটা খরচ হচ্ছে, একটা ডাটা ইউজ হচ্ছে। এই ডাটাটা আসলে আসছে কোথা থেকে? একটা ডাটা তো নতুন করে তৈরি হয় না, এটা কোথাও না কোথাও থেকে আসে। যেমন আমার কম্পিউটার একটা ডাটা আসলো, যে ডাটাটা কেউ না কেউ আমাকে পাঠাইছে। কে পাঠাইছে? ওই যে আমার সার্ভার কম্পিউটার যেটা, সেটা সার্ভার কম্পিউটারে ডাটা পাঠানোর একটা কাউন্ট আছে, এটাকে বলে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ অনেক ক্ষেত্রে কি থাকে, লিমিটেড থাকে, যে এই পরিমাণ ভিজিটর আপনার সাইটে আসতে পারবে, 10,000 20,000। এটা মেগাবাইট বা জিবিতে কাউন্ট হয়, 20 জিবি 10 জিবি এরকম একটা লিমিটেশন থাকে মান্থলি। মাসে যদি এটা শেষ হয়ে যায়, যেমন আজকে কয় তারিখ, 6 তারিখ, যদি আজকে শেষ হয়ে যায় পরবর্তী 24 দিন আপনার সাইট ডাউন থাকবে। এটা যদি আপনি ডাউন থেকে বাঁচাইতে চান, আপনার ব্যান্ডউইথ বাড়াইতে হবে, যেটা অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে অবশ্যই উচিত এমন জায়গা থেকে নেওয়া যেখানে এনাফ ব্যান্ডউইথ আছে, বা আনলিমিটেড হলে তো কথাই নেই, যেহেতু আমাদের সার্ভার আমরা স্টুডেন্টদের জন্য এটা আনলিমিটেড রাখছি। আর এটা বলে দিচ্ছি যে আমাদের এখান থেকেই যে নিতে হবে এটা ম্যান্ডেটরি না, এই রিকোয়ারমেন্টস গুলো মিলে আপনি যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং নিলে আপনার কাজ হবে, বা যারা অলরেডি আছে তার তো লাগতেছেই না। অলরাইট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসের ব্যাপারটা যদি বুঝাই, একটা ওয়েবসাইট করতে একটা ডেটাবেস খরচ হয়, ফাইন। এখন ধরেন আপনি একটা ডোমেন হোস্টিং নিলেন যেখানে 50 জিবি স্টোরেজ দিছে আপনাকে, 50 জিবি, এটা কিন্তু হিউজ তাই না? এখন 50 জিবি স্টোরেজ খুব সস্তায়, ধরেন 5,000 টাকায় আপনি 50 জিবি স্টোরেজ পাইছেন, ডোমেন পাইছেন। সেই ক্ষেত্রে আপনার যে পার্টটা এখানে আসতেছে সেটা হচ্ছে, আপনাকে এটা বলে নাই তারা যে এখানে ডাটাবেস লিমিট ছিল 3টা। তো 50 জিবি স্টোরেজ, ডাটাবেস লিমিট আছে 3টা, আপনি তো অনেক ওয়েবসাইট করতে পারার কথা, প্রায় 1-150 ওয়েবসাইট করতে পারার কথা। আর আপনি দেখবেন 3টা ওয়েবসাইট করার পর আর ওয়েবসাইট করতে পারতেছেন না, যদিও স্টোরেজ খালি আছে ঠিকই, দেখা যাচ্ছে আর 49 জিবি খালি আছে, বাট করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ ওই যে ডাটাবেস ছাড়া তো ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। স্টোরেজ আছে ঠিকই, but and এটা তাহলে কি কোনো কাজের না? কাজের, যাদের হয়তো একটা ওয়েবসাইটই অনেক বড়, ধরেন দারাজ.com এর মতো বিশাল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটটা স্টোর করার জন্য তার অনেক বেশি স্টোরেজ লাগবে। বাট আপনার জন্য তো আসলে এটা না, আমাদের জন্য লাগবে হচ্ছে স্টোরেজের পাশাপাশি আমাদের জন্য লাগবে হচ্ছে ডাটাবেস। মানে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, সাইট করবো, সাবডোমেন করবো, এই জন্য আমাদের আনলিমিটেড ডাটাবেসের ব্যাপারটা মাস্ট বি লাগবে। অলরাইট, তারপরে আনলিমিটেড ইমেল, এটা আপনাদের জন্য খুব বেশি দরকারি কিছু না, লিড জেনারেশন স্টুডেন্টদের জন্য এটা লাগে। বাট আপনাদের একটা দুইটা যে ওয়েব মেল, যেটা বলে admin@jorit.com, info@4banbd.com, এই টাইপের যে ডোমেন গুলো হয় এগুলোকে বলে ওয়েব মেল।
বা প্রফেশনাল ইমেল, ওইগুলার কথা বলা হয়েছে এখানে, যেহেতু আমাদের নিজস্ব সার্ভার, এই জন্য এটা আনলিমিটেড লিখে দিছি। এইটা ইম্পর্টেন্ট। সাবডোমেন সাবডোমেন ব্যাপারটা কি? সাবডোমেন ব্যাপার হচ্ছে, এটা তো মেইন ডোমেন, এটা, আর আপনার আরেকটা ওয়েবসাইট করা লাগবে, ফাইন। আরেকটা ওয়েবসাইট কিভাবে করবেন? আপনাকে আরেকটা তাহলে ডোমেন লাগবে, and আরেকটা ডোমেন, এটা তো তাহলে পারচেস করা লাগবে, তাহলে তো ঝামেলা। কি করব? আমরা সাব ডোমেন বানায় আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন test.zoraity.com, এটা আরেকটা ডোমেন হয়ে যাবে, এটা নতুন আরেকটা ওয়েবসাইট করতে পারবো এখানে। এই পার্টটা সেম থাকবে, এই পার্টটা চেঞ্জ করা যাবে না, তাহলে কাজ করবে না। বাট এই পার্টটার সাথে সামনে কিছু একটা অ্যাড করে আমরা আরেকটা ডোমেন বানাতে হবে। যেমন আরেকটা ডোমেন বানায় দেখেন তো, বলেন তো আরেকটা ডোমেন কি হইতে পারে? জোরাইটির সাব ডোমেন হিসেবে আরেকটা ডোমেন বলেন তো কি হইতে পারে, যে কেউ? ফার্স্ট ফার্স্ট আপনাদের রেসপন্স এত স্লো হইলে কেমনে হবে? যা চিন্তা আসে বলবেন, ভুল হলে স্যার, সমস্যা নাই। স্যার, যেমন আমারটা আছে যে ononnanausheen.com, আমার ছেলের নামে হতে পারে অর্ণব ononnanausheen.com, অর্ণব ডট তাহলে কি হবে? অর্ণব, ononnanausheen.com, আচ্ছা অর্ণবটা শুরুতে চলে আসবে, ডট, তারপর আপনার ডোমেনটা চলে আসবে, তাই না? আপনার যে ডোমেন আমার সেটা, domain। জি জি ঠিক আছে? সো এইভাবে আমরা সাব ডোমেন করতে পারি। আর সাব ডোমেনের কিছু লিমিট থাকে, দুইটা তিনটা করা যায়, এক এক প্যাকেজ এক এক রকম। আর এখানে যে যেমন আমাদের প্যাকেজে দেওয়া আছে আনলিমিটেড, মানে যতক্ষণ আপনার স্টোরেজ আছে ততক্ষণ আপনি সাব ডোমেন বানাইতে পারবেন, সাব ডোমেন আটকাবেন আপনি। ওকে, তারপরে কি আছে? আনলিমিটেড অ্যাড অন ডোমেন। অ্যাড অন ডোমেন হচ্ছে নতুন নতুন ডোমেন কিনে ওই সেম হোস্টিং এ ব্যবহার করা, আর আপনার বাসার মধ্যেই জাস্ট কি করলেন, আরো ছোট ছোট রুম করলেন অনেকগুলা, এরকম। এটা আপনাদের এখন আমাদের দরকার নাই, সো এই পার্টটা, এই কনসেপ্টটা আমাদের স্কিপ করতে পারেন, ইন ফিউচারে হয়তো লাগতে পারে। কন্ট্রোল প্যানেল হিসেবে হচ্ছে সি প্যানেল। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা কি? এটা একটা কন্ট্রোল প্যানেল, যেই কন্ট্রোল প্যানেলটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইউজার ফ্রেন্ডলি, এন্ড ক্লায়েন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই পাবো। তো এই ক্ষেত্রে অবশ্যই বেটার হবে যে আপনি সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা চুজ করবেন। যেখানে এটা ছাড়াও আরো কিছু কন্ট্রোল প্যানেল আছে, এইচ প্যানেল, তারপর ডিরেক্ট অ্যাডমিন। এই প্যানেল গুলা তুলনামূলক একটু সস্তা দেখে অনেক কোম্পানি প্রোভাইড করে থাকে, বাট হাইলি রেকমেন্ডেড হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল দিবে এখান থেকে নেওয়া। হাইস্পিড ওয়েব সার্ভার, হাইস্পিড ওয়েব সার্ভার মানে হচ্ছে এসএসডি বুঝাচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন এইচডিডি, এটা হচ্ছে আগের টেকনোলজি ছিল, বর্তমানে কি আসছে? এসএসডি। এই দুইটার মধ্যে স্পিডের পার্থক্য হিউজ। এইচডিডিটা ছিল হচ্ছে তুলনামূলক সস্তা বাট বড় এন্ড স্লো, বাট বর্তমান টেকনোলজিতে কি ব্যবহার হচ্ছে? এসএসডি ব্যবহার হচ্ছে, যেটার স্পিড অনেক বেশি। তো আমরা চাবো কি, এইচডিডি সার্ভার তো ওয়ার্ল্ডে অনেক আছে এখনো, তাই না? কারণ এটি তো শুরুর দিকের টেকনোলজি। বাট এই সার্ভার গুলো কি সস্তায় পাওয়া যায়, বাট বর্তমান যে সার্ভার আসতেছে সেটা হচ্ছে কি এসএসডি। আমাদের অবশ্যই দরকার হবে ওয়ার্ডপ্রেস রান করে, যদি পিএইচপি রান করবে, তো এটা হচ্ছে একটা হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ, তাই না? পিএইচপি তো আর নর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ না। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লাইট সার্ভার বা লাইট স্পিড ওয়েব সার্ভার লাগবে। আর সাপোর্টের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কাজ করবো বিভিন্ন জায়গায় আটকায় যাবো, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের মাস্ট ফ্রি সাপোর্ট লাগবে। কারণ একটা সার্ভার আমি নিলাম, সেই সার্ভারে হয়তো বা আমাকে সিপ্যানেল রিলেটেড সাপোর্ট দিবে, বাট এটা সম্ভাবনা খুব কম যে ওই সাপোর্ট মেম্বার ওয়ার্ডপ্রেস সম্পর্কেও খুব ভালো জানে। আর ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব ভালো জানে এরকম সার্ভার থেকে সাপোর্ট দিবে, এই জিনিসটা পাওয়া কিন্তু রেয়ার কেস। তারা হয়তো ওয়ার্ডপ্রেস এর সাপোর্ট আপনাকে দিবে না, আপনাকে সিপ্যানেল রিলেটেড সাপোর্ট দিবে। আর কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট লাগবে, কারণ কোনটা সার্ভারের ইস্যু কোনটা ওয়ার্ডপ্রেস ইস্যু এটা তো আপনি বুঝবেন না, না হলে। পুরো ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, এটা পারচেজ করতে কি 4099 টাকা যে দেয়া যাচ্ছে ওইটাই লাগবে? আচ্ছা, আপনাদের যেহেতু স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট আছে অবশ্যই। স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টের জন্য যেখানে আমি কোডম্যান বিডি স্টুডেন্ট, এখানে চলে যাবেন, আমি স্টুডেন্ট অফ কোডম্যান বিডি, এখানে একটা প্যাকেজে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে অন অ্যারাউন্ড প্রায় 1200 টাকার মতো একটা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? সো যে পর্যন্ত ডিসকাউন্টটা আছে, চাইলে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন, বেস্ট অপশন হবে। সো কি করবেন, প্রথমে জোনাটি.com এ আসবেন, দেন স্ক্রল করে যেখানে এই বাটনটা খুঁজবেন, এই বাটনে ক্লিক করবেন। দেন এই প্যাকেজটার এখান থেকে এই যে বাই নাও বাটনে ক্লিক করে পারচেস করতে পারেন। বাই নাও ক্লিক করলেই আপনার অ্যাডমিশনের সময় যেভাবে অ্যাডমিশন নিছিলেন সেম প্রসেসে আপনাকে কি করতে হবে, এখানে জিমেল অ্যাকাউন্ট দিতে হবে, এখানে নাম দিতে তাহলে হবে, ভাই আমাদের কি আর ডিটেলস। আলাদা করে ডোমেন লাগবে না? এটা যদি তাই এই পারচেজ করি? প্যাকেজের সাথে ডোমেন আছে, আলাদা করে আর লাগবে না। ডোমেনটা নেবেন আপনার নামের উপরে, ব্র্যান্ডিং নামের উপরে, ঠিক আছে? আপনি জাস্ট ডোমেন নেমটা কোথায় দিবেন? এই যে এখানে অ্যাড অর্ডার নোটের মধ্যে, এখানে গিয়ে এটা মাস্ট বি দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো তো সব দিবেনই, লাস্টে যে অ্যাড অর্ডার নোটে ক্লিক করে এখানে আপনার ডোমেন নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। কোনো কনফিউশন আছে? যদি এখান আচ্ছা থেকে ভাইয়া, যদি অন্য কোথাও থেকে নিতে চান সেখানে যে এখানে ফলো করলে হবে। বলেন। আচ্ছা ভাই, এখানে যে 2900 টাকা, এটা কি 1 ইয়ারের জন্য ডোমেন হোস্টিং একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন হোস্টিং সবকিছু, এসএসএল সাবডোমেন যতগুলো ইচ্ছে ক্রিয়েট করবেন, আর 5 জিবি স্টোরেজ,
এর পুরোটাই 1 বছরের জন্য একবারে পেয়ে যাচ্ছে। আর যারা এই অফার প্যাকেজে দিবে তারা ইন ফিউচারে বা রিনিউর সময় অফার প্যাকেজে রিনিউ করতে পারবে। ঠিক আছে, এই ভাই যেরকম একটা যোগাযোগ কোশ্চেন দিয়ে করবো। দিব, দেন এখানে এগ্রি প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার প্লেস করতে পারবে, এই আর কি। দেন এটা সেট আপ প্রসেস চলে যাবে 24 আওয়ার্স এর মধ্যে। সেট আপ কমপ্লিট হলে আপনাকে ইমেল করা হবে। আপনার যদি কোনো সাপোর্ট লাগে জোনাইটি.com এ গিয়ে, এই সাইটে গিয়ে, এই যেখানে পেজে বা এইখানে পেজে নক করে আপনারা সাপোর্ট নিতে পারেন। এখানে ডিরেক্টলি ইনবক্স করে সাপোর্ট নিতে পারেন। ওকে, জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, কোশ্চেনটা হলো যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট, তো এটা পারচেস করার পর মানে আমাদের কাজ করতে গেলে কি এরকম আরো অনেক কিছু পারচেস পারচেজ করা করা লাগবে লাগবে, নাকি না, এটা কিনলে? এটাই লাস্ট কস্ট। এরপরে থিম প্লাগইন প্রিমিয়াম লাগবে, ওগুলো আমরাই আপনাকে ডেভেলপার ভার্সন প্রোভাইড করবো, যেগুলোতে প্রিমিয়াম ফিচার আনলক করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা কিনলে আর আমাদের তেমন কোনো কিছু কিনা না, লাগছে না, তাই তো ভাই? তারপরে আর না, আর তেমন কিছু কেনার মতো নেই। আর এটা তো আপনার লাইফ লং অ্যাসেট, সো এটা শুধু যে কোর্সের জন্য কিনতেছেন এমন না, ফিউচারে এখানে আচ্ছা আচ্ছা আপনি ভাই, কাজ করবেন। আর এই যে থ্যাংক এরকম ইউ। পাবেন, যখন সেট আপ করে ইমেল করা হবে আপনাকে, যখন অর্ডার করলেন যে ইমেল ব্যবহার করে ওই যে চেক আউট বক্সে এরকম একটা পাবেন। এইটা হচ্ছে আপনার সি প্যানেলে যাওয়ার লিঙ্ক, এইটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। একটু আগে আমরা শুরুতে ক্লাসের শুরুতে যেভাবে লগ ইন করছিলাম ওইভাবে লগ ইন করে নিয়ে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যা যা দেখেছি ওই সিস্টেমে কাজ করবে। সবাই ক্লিয়ার? সব আচ্ছা ভাই, বিস্তারিত আরেকটা আউট কোশ্চেন ছিল ভাই। ক্লাসরুমে অ্যাড করে দিব। হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে ভাই, আমরা তো উইক শিখছি ভাই, উইক্স এর মধ্যে ভাই কোডিং কতটুকু লাগে ভাই ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য? উইক্স এর মধ্যে, হ্যাঁ ভাই। উইক্স এর মধ্যে তো কোডিং লাগে না তেমন। উইক্স এ তো বানানোই হয়েছে ওইভাবে যাতে কোডিং না লাগে তেমন। রেয়ার কেস যদি অ্যাডভান্স ফিচার ফাংশনালিটি অ্যাড করতে চান, ভ্যালু কোড লাগে, সেক্ষেত্রে আপনার প্রজেক্টে যদি কখনো ভ্যালু কোড দরকার হয়, আপনি ভ্যালু কোড পার এরকম কাউকে হায়ার করে ওই পার্সিয়াল পার্টটা করাই নেবেন। বুঝতে পারছেন? আপনি প্রজেক্ট পাবেন, ধরেন একটা ফুল ওয়েবসাইট প্রজেক্ট পেলেন, আপনি এমন একটা ফিচার আটকে গেছেন যে আপনি পারতেছেন না কোনোভাবে, রেয়ার কেস বাট হইতেই পারে, তাহলে আপনি তখন ওই ভ্যালু কোড পারে এরকম কাউকে কমিউনিটি থেকে হায়ার করে ওই পার্টটুকু জাস্ট করাই নিয়ে তাকে একটা পেমেন্ট করে দিলেন, তো ফুল প্রজেক্ট হয়ে গেল। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, শপিফাই আর এলিমেন্টর কি একসাথে কাজ করে? না, শপিফাই আলাদা প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস আলাদা প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন হচ্ছে এলিমেন্টর, জি ভাইয়া, পেজ বিল্ডার যেটা। পেজ বিল্ডার। হ্যাঁ, আচ্ছা। আর কোনো ভাই কোয়েশ্চেন? ওয়ার্ডপ্রেসে তো কোডিং লাগে না ভাই ব্যাকএন্ডের জন্য? ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ ভাই। ওয়ার্ডপ্রেসে কোডিং লাগে না। এখন কোডিং জানলে সেটা একটা আলাদা অ্যাডভান্টেজ, বাট কোডিং ছাড়া আমাদের স্টুডেন্ট কাজ করতেছে, কোডিংটা তো আসলে আলাদা একটা পার্টে চলে গেল, অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে কাজ করবেন সেটা। বাট আপনাদের জন্য একটা ম্যান্ডেটরি বিষয় না তো ওয়ার্ডপ্রেস শেখার জন্য। ওয়ার্ডপ্রেস সিএমএস, যে কোনো সিএমএস ডিজাইনই করা হয়েছে এই কারণে, যাতে আপনি কোডিং সরাসরি না পারলেও আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ওইভাবেই আপনাদের শেখানো হবে। ওকে ভাই। Okay. ভাইয়া ভাই আমি ভয় তো লাগে, সবাই আসলে বলে যে হুম। সবাই বলে যে ওয়ার্ডপ্রেস এগুলো লং টার্ম না, উইক্স লং টার্ম না, ওই জন্য ভাই। তো আরো 2014-15 সাল থেকে মানুষ বলতেছে পিএইচপি ডেড, হেড টেন, এগুলো তো কাজ করতেছে মানুষ। যারা একদম বেসিক করে আগে দেখা যেত 3 দিন 4 দিন কাজ শিখে তারপর মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে কাজ করতো, ওই পার্ট গুলো তো অফ হয়ে গেছে, ওটা তো আমরাও জানি। আর কাজ করার মতো এখন ওয়ার্ডপ্রেসের মতো এত বড় একটা $multi-billion কোম্পানি অফ হয়ে যাবে, এটা আসলে কিভাবে চিন্তা করতে পারে? আর এখানে বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট তৈরি করা আছে, ওই ওয়েবসাইটের কাজগুলো কে করবে? ওগুলো সব এক রাতে অফ হয়ে যাবে? এটা হয় কোনোদিন? না না, প্রায় ওয়ার্ল্ড ওয়াইড তো 41% ওয়ার্ডপ্রেসে। তাহলে তাহলে এটা কেমনে চিন্তা করতেছেন কাজ অফ হয়ে যাবে বা অফ হয়ে গেছে? এটা কখনো অফ হয়েও যায় না, এটা এটা সবসময় বলবেই মানুষ। একটা যে কোনো একটা কিছু আসলেই পুরো পৃথিবী অফ হয়ে গেছে, মানুষ আর কোনোদিন আগে স্বাভাবিক লাইফে ব্যাক করতে পারবে না। করোনার সময় শুনছি না আমরা এগুলা, শুনেন নাই আপনারা? আসলে কি তাই হয়েছে? লাইফ যে কোনো কিছুই আবার নিজের একটা ওয়ে খুঁজে নেয়। সবকিছুই, অনেক কিছু আছে আগে আমরা শুনছি অফ হয়ে গেছে, এই হয়েছে, আর হবে না কোনো কিছু, বাট চলতেছে, চলবে। সার্ফেস লেভেলের কিছু মানুষকে ওয়াইপ আউট করে নতুন একটা টেকনোলজি আসলে, বাট আগের মতো আবার সেম টু সেম আবার যা আছে তাই ওইভাবেই চলে যায়। এগুলো আসলে ভাইয়া, আমি যদি অফলাইনে ক্লাস করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? অফলাইনে তাহলে অফিসে এসে ক্লাস করতে হবে, এটা একটু আপনার মেন্টরের সাথে কথা বলে নেন, যেহেতু আপনি একা, আর কেউ আসেও না অফিসে।
তো একার জন্য তাহলে ওইভাবে ম্যানেজ করতে হবে, বুঝতে পারছেন? বা আপনার ব্যাচে আবার কথা বলেন আর দু একজন আসবে কিনা, বুঝতে পারছি। আর বাকি মনে হয় যে জাস্ট লাইভ কিছু সাপোর্ট লাগবে, তাইলে আপনি যে ক্লাসে আসা লাগবে না, এমনিতেই আমাদের হচ্ছে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত অফিস কন্টিনিউ হয় প্রতিদিন। আপনি যে কোনো সময় আইসা আমাদের এখানে কাউকে কাউকে পাবেন, তার কাছ থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ওইটা সাপোর্টের জন্য আমি আসলে একদমই নতুন, অনেক কিছু পারচেস করতে গেলে অনেক সমস্যা নাই। কিছু আর হচ্ছে ভুলভাল। রুমে গিয়ে ডিরেক্টলি যা লাগে, ওই যে সাপোর্ট জুম দিছে না, যে ধরনের হেল্প লাগে গিয়ে সরাসরি বলবেন, কোনো সমস্যা নেই। আপনাকে সবসময় হেল্প করার জন্য রেডি আছে তারা, 24 ঘন্টাই। ঠিক আছে, আমার কথা শোনা যায়? ভয় পাওয়ার কিছু নেই। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায়? আর কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, অনেক কোয়েশ্চেন হয়ে গেছে ভাইয়া। সমস্যা নেই। আর বাকি তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে যে আমাদের জোড়াটি পেজের হচ্ছে নক দিবেন ডিরেক্টলি, জোড়াটির লিঙ্ক এন্ড আদার সবকিছু ক্লাস দিয়ে ভাইয়া তাহলে আজকে আমাদের হোমওয়ার্কটা কি, মানে আপনি যতটুকু দেখাইছেন ওটাই আমরা স্ক্রিনশট দিয়ে পাঠাবো? এটা স্ক্রিনশট দিলে তো পাবেন না মার্কস, দিতে হবে লাইভ লিঙ্ক, যেটাতে গেলে দেখা যায় লাইভ ওয়েবসাইটের লিঙ্ক। আর যাতে লাইভ ওয়েবসাইট দিতে পারতেছেন না, তারা হয়তো বা স্ক্রিন রেকর্ড করে দিতে পারেন লোকাল হোস্টে বা কোথাও করে। ও না, আমার লাইভ লাইভ ওয়েবসাইট আছে, লাইভ সার্ভার না আছে। ভাই, আমি লোকাল দিয়ে করব, তাহলে ওই যে স্ক্রিন শেয়ার দিলেই চলবে ভাইয়া? স্ক্রিন রেকর্ড করে তারপর ওই রেকর্ডের লিঙ্কটা জমা দিবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, শেষ করি তাহলে। ঠিক আছে Okay? ভাই, আচ্ছা অনেক ভাই, ক্লাস টাইম কি ধন্যবাদ। 5টা থাকবেন নাকি ভাই চেঞ্জ এটা হবে? এটা আমার স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল 5:30টায়। আচ্ছা 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 ভাই, ঠিক আছে। তো বাকি আপনাদের রেগুলার ক্লাস তো অবশ্যই 5টায় থাকবে, আর যদি চেঞ্জ হয় এটা আপনাদের আগেই জানাই দিবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে ভাই, আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।